বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমার সাথে উপস্থিত এমন একজন ব্যক্তি, আপনাদেরকে আগেই বলেছিলাম সারা দাও বাংলাদেশ নির্দিষ্ট কোনো সেক্টরে কাজ করবে না, প্রতিটি সেক্টরে প্রতিটি পেশায় নিযুক্ত মানুষের কাছে নানান প্রশ্ন নিয়ে আমরা পৌঁছে যাব, আমাদের টিম পৌঁছে যাবে। সারা দাও বাংলাদেশ আজকে আমাদের টিম উপস্থিত হয়েছে এমন একজন মানুষের পাশে, যাকে আপনারা অনেকেই চিনেন, অধিকাংশ মানুষই তার কথা নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান শোতে আপনারা শুনে থাকেন। তার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন। আজকে আমার সাথে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় প্রখ্যাত আলেম মুফতি হারুন ইজাহার। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারেই শুরুতে জানতে চাই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ নিয়ে আপনার যে আশা আকাঙ্ক্ষা কিংবা স্বপ্ন আপনি দেখেছিলেন, বর্তমান সমসাময়িক পরিস্থিতিতে তা ঠিক কতটা বাস্তবায়িত হয়েছে বলে আপনি মনে করেন? বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। আমরা বিগত দিনে অর্থাৎ বিশেষ করে 1.5 দশক ধরে ফেসিবাদের নিষ্ঠুর নির্মমতার শিকার ছিলাম। আমরা অলরেডি ভিকটিম ছিলাম। তো এই আন্দোলন সংগ্রাম এবং স্যাক্রিফাইস এটা জাস্ট তাত্ত্বিক বিষয় না, এটা আমাদের জন্য একটা প্র্যাকটিক্যাল একটা বিষয় আমাদের জন্য। তো এই জায়গা থেকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পড়াশোনার পাশাপাশি আমাদের নিজস্ব যে একটা বিশাল অভিজ্ঞতা অর্জন হয়েছে, তার আলোকে আমি বলবো যে আমরা মনে করেছিলাম হাসিনার বিদায়ের মাধ্যমে একটা চরিত্রের বিদায় হবে, কিন্তু এখন দেখা গেল একটা ফেসিস্ট বিদায় হয়েছে। কিন্তু ফেসিজমের যে চরিত্র, এটা রাষ্ট্রের কাঠামো থেকে এটা বিদায় হয়নি, দুর্নীতি বিদায় হয়নি, শতলোকের শাসন এটা রিপ্লেস হয়নি। আমি শরিয়ার কথা তো তুললাম না এখানে, কারণ শরিয়া তুললে অনেকে সেটার মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পান। এটা তাদের মারাত্মক অপরিপক্কতা এবং জ্ঞান শূন্যতার আলামত। ওই আলাম আমি যাচ্ছি না। ন্যূনতম যে মানবিক যে মূল্যবোধ, যেগুলো একদম কমন ভ্যালুস, যেগুলো মানবতাবোধের, সেই মানবিক দৃষ্টিকোণেও কিন্তু এই রাষ্ট্র কিন্তু কোনো বিগত 1 বছর ধরে কোনো ভালো জায়গায় আসতে পারেনি। এটা এই বর্তমান লিডারশিপের মারাত্মক ব্যর্থতা, ইনস্টিটিউশনগুলোর মারাত্মক ব্যর্থতা, জনমানুষের যে গণসেন্টিমেন্ট। এখানে আমাদের যে ইসলামী স্বকীয়তা, আমরা নিঃসন্দেহে আমাদের একটা ভাষা আছে, আমাদের একটা ভূখণ্ড আছে, কিন্তু সবার আগে যে আমাদের একটা ধর্ম এবং ইসলাম আছে, যেটা ভাষার আগে থেকেই এটা আমাদের পূর্বপুরুষরা লালন করে আসছিলেন। কারণ ইসলামের ইতিহাস, মানব সভ্যতার শুরু থেকেই ইসলাম যুক্ত। তো ভাষাভিত্তিক জাতীয়তাবাদ এবং ভৌগোলিক জাতীয়তাবাদের কথা যেভাবে এখানে আসে, ইসলাম বা মুসলিম উম্মার যে জাতীয়তাবাদ, ইসলামী যে চেতনা, ইসলামের যে আইডেন্টিটি, এই আইডেন্টিটিটার এবং তার যে বহিঃপ্রকাশ, এটা আমাদের সিলেবাস, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের রাজনৈতিক যে ন্যারেটিভ, এখানেও তার আমরা কোনো বহিঃপ্রকাশ পাচ্ছি না আমরা। তো আপনি মানবিক দৃষ্টিকোণে বলেন, অর্থনৈতিক দৃষ্টিকোণে বলেন এবং আদর্শিক দৃষ্টিকোণে বলেন, ইসলামের দৃষ্টিকোণে বলেন, সব দিক থেকেই বিগত 1 বছর আমরা ব্যর্থতারই বছর বলবো এখানে। আমরা আশা করছিলাম যে হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা একটা সব দিক থেকে একটা ভালো জায়গায় যাব, সে প্রত্যাশা আমাদের পূর্ণ হয়নি। হ্যাঁ, অবশ্যই এখানে কিছু ইতিবাচক দিক আছে। এখানে হাসিনা যে একটা রেজিম ছিল, তার যে একটা গুম খুনের যে প্রতীক এবং তার যে নিষ্ঠুর, তার যে দলীয় যে গুন্ডা বাহিনী ছিল, সেই প্রথা থেকে বাংলাদেশ কিছুটা বেরিয়ে আসছে। এখন মানুষ মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীন মতামত দিতে পারতেছে, প্রতিবাদ করতে পারতেছে। এবং যে জালিম রেজিম প্রতিষ্ঠিত হয়েছিল, জালিম রেজিমগুলো তাদের ইনস্টিটিউশনগুলোর আগের যে মাত্রায় তাদের যে অ্যাগ্রেসিভ তাদের যে মানসিকতা ছিল, এটা প্রলোপ পেয়েছে। আমলাতন্ত্রের যে একটা মানসিকতা ছিল, তাদের আগ্রাসী মনোভাব, এটাতে কিছুটা শীতলতা আসছে। এই আমলাতন্ত্রকে আরও বেশি নিয়ম আনতে হবে, একটা শৃঙ্খলায় আনতে হবে তাদেরকে, একটা জবাবদিহিতায় অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে তাদেরকে। ওইটা কিন্তু হয় নাই। এখানে হয়তো বিগত স্বৈরতন্ত্রের মাত্রা কিছু কমেছে, কিন্তু যে পরিমাণ আমলাতন্ত্রকে সে যে ঢালানোর কথা ছিল, সেটাও কিন্তু হয় নাই। এবং আমলাতন্ত্রের কিন্তু একটা কনস্পাইরেসি যুক্ত আছে এখানে, কীভাবে আবার আগের রেজিমকে ফিরিয়ে আনা যেতে পারে, কিংবা তাদের যে কালচার, হয়তো আগের রেজিম হয়তো ফিরে আসবে না বা আগের হাসিনার সত্তা ফিরে আসবে না, কিন্তু হাসিনার চরিত্র কিন্তু আমলাতন্ত্রের মধ্যে আবার বহাল করার এই প্রবণতাটাও কিন্তু এখানে আছে। তো এইসব দৃষ্টিকোণ থেকে আমাদের কিছু হতাশার জায়গা আছে, সেগুলো দূর হওয়া উচিত। প্রসঙ্গক্রমে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন রাষ্ট্রীয় কর্তৃক নির্যাতনের হ্রাস ঘটেছে কিংবা তার বিলুপ্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ সুশীল সমাজে মনে করে
তৌহিদি জনতা বা মব এই এই জায়গাটি বৃদ্ধি পেয়েছে সরকারের পালাবদনের পরে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে আমাদের এই এই দেশের এক শ্রেণীর লোক, যাদেরকে আমরা বলি তারা একটা মানসিক রোগের শিকার, ইনফাইটি কমপ্লেক্স বলে আমরা এটাকে, মানে হীনমন্যতার শিকার। ইসলাম বললে তাদের মধ্যে একটা ইনফাইটি কমপ্লেক্স আসে, ইসলামোফোবিয়া। এবং 2 নম্বর ইসলামফোবিয়া। দুই দিক থেকে দুটাই ভাষা আমরা বলি। ইনফাইটি কমপ্লেক্স হলো সে তার জাতীয় আত্মপরিচয়ের মূল জায়গা, এটা সে বলতে লজ্জাবোধ করে যে এখানে আন্তর্জাতিক জাতীয় সুশীলতা আছে, কে কি মনে করে। এটা হচ্ছে একটা মারাত্মক, এটা আমাদের এটা মিসকিন একটা মানসিকতা আর কি আমাদের। এরপর ইসলামোফোবি যেটা আছে, এটা এখানে কাজ করতো। এখানে কি হয়েছে, এখানে কেউ এখানে শরিয়ার দাবি নিয়ে আমরা কি লং মার্চ করেছি, এখানে কোরআন অমান্য হলো, এত বড় দৃশ্য দেখালো। এখন কিন্তু পর্যন্ত এই রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা এটার উল্লেখযোগ্য কেউ এটার প্রতিবাদ করেনি। এমনকি সুশীল সমাজের পক্ষ থেকে এটা কোনো প্রতিবাদ হয়নি। পক্ষান্তরে যদি এই জায়গায় যদি একটা গীতাকে যদি লাথি মারা হতো, বাংলাদেশ সংবিধানকে লাথি মারা হতো, তাহলে এটা নিয়ে দেশে কিন্তু একটা বিশাল কিছু হয়ে যেত। এটা নিয়ে কিন্তু কোরআনকে নিয়ে হয় না এমন কিছু। তো ইসলাম এখানে বরাবরই ডাবল স্ট্যান্ডার্ড শিকার। তৌহিদ মব বলে যে কথা আছে, এটা এই দুঃখজনকভাবে উপদেষ্টাদের মধ্যে দু একজন অপরিপক্ক উপদেষ্টা, আমি বলবো এদেরকে আনাড়ি, নাবালক, যারা কখনো ক্ষমতার মস্তদে তারা আগে ছিল না, তাদের পরিবারের কোনো অংশ হয়তো ছিল না, তার ক্ষমতা জিনিস দেখেন, ওখানে গিয়ে তারা উন্মাদ হয়ে গেছে। তারা এই শব্দগুলো নিয়ে আসছে। বিচ্ছিন্ন দু একটা ঘটনা কোথাও ঘটতে পারে, মাজার কেন্দ্রিক দু একটা ঘটনা করতে পারে। তৌহিদবাদী মব বলার জন্য তো সেটা গণস্রোতের ভিতর থেকে কিছু একটা হতে হবে। এরকম তো কোনো কিছু এখানে ঘটেনি, কোনো কিছুই বাংলাদেশ হয়নি। বিগত একটা বছরে বাংলাদেশকে দেখাতে পারবে কোনো একটা জায়গায় যেটাকে তারা জঙ্গি হামলা হিসেবে বলা হতো, একটা জায়গায় একটা ককটেল ফুটেছে ইসলামপন্থীর পক্ষ থেকে? বরং পক্ষান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যা করা হয়েছে পুলিশের গুলিতে, এমন সেনাবাহিনীর গুলিতেও কিছু শ্রমিক নিহত হয়েছে, এবং এভাবে দলীয় সংঘাতে অনেক লোক মারা গিয়েছে এভাবে। জনাব হারুন ইজাহার, আপনার প্রশ্নের ধরেই আমি আসলে টেনে একটি কথা বলি। এই যে জঙ্গিবাদের যেই বিষয়টা, এই তকমা তো দীর্ঘদিন আপনার গায়েও লেপন করার চেষ্টা করা হয়েছে অথবা লিপ্ত হয়েছে। সেই সময়টার অবস্থার কথা জানতে চাই। তখন আপনার মানসিক অবস্থা, কিংবা দীর্ঘ 17 বছর, আমি যদি ভুল না করি 3বার কারাবরণের শিকার হয়েছেন। 9, 21-এ একবার এবং আরেকবার আরেকটি সালে বোধ হয় 3বার আপনি কারাবরণের শিকার হয়েছেন। তখন আসলে মানসিক এবং শারীরিক নির্যাতন কি রূপ, আপনাদের সাথে কি রূপ আচরণ করেছিল তৎকালীন সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীরা? এটা তো আমার ব্যক্তিগত বিষয় যে আমি কতটুকু নির্যাতিত হয়েছি, কতটুকু নিপীড়িত হয়েছি, কতটুকু, সেটা আমি বলবো, আলাপ করবো। কিন্তু এখানে যে আলাপটা জরুরি সেটা হলো এই নেগেটিভটা কারা বিনির্মাণ করলো এবং এই নেগেটিভটাকে কারা প্রশ্রয় দিয়েছে। প্রথম কথা হলো বাংলাদেশের যে কালচারাল যে হিজমনি প্রতিষ্ঠিত হয়েছে এখানে, বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্রের তত্ত্বাবধানের, এখানে এক্সট্রিম মিডিয়া এবং আপনাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার একটা বড় অংশ, যাদেরকে আমরা কালচারাল, আমরা তাদেরকে আওয়ামী লীগের কালচারাল সাইড মনে করি, তারা এই সেকুলার এবং সাবেক অনেক সমাজতন্ত্রের সাথে যারা যুক্ত, তারা ইসলাম বিদ্বেষের জায়গা থেকে মূলত ইসলাম দমনের একটা মানসিকতা থেকে তারা এই জঙ্গিবাদী বিষয়টাকে একটু বড় করে তারা সামনে নিয়ে আসছে। আর রাষ্ট্র সেটাকে প্রশ্রয় দিয়েছে, রাষ্ট্র কখনো কখনো মিডিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। এরপরে ছিল ভারতের যে নীতি, এখানে আমরা একটা সাঁড়াশি একটা প্রপাগান্ডার ছিলাম, সাঁড়াশি একটা একটা বিভিন্ন অক্ষশক্তি, মানে বিদেশি শক্তি, রাষ্ট্রের রেজিম এবং এখানকার মিডিয়া, কালচারাল শক্তি সংস্থাগুলো, এই সবগুলোর একটা যৌথ একটা আমরা অন্যায় অ্যাটাকের শিকার হয়েছি। আমি এই কথা বলবো না যে বাংলাদেশে কিছু হয়নি, কিছু ঘটেছে, কিন্তু সেটার মাত্রা কতটুকু ছিল, সেটার পরিমাণটা কতটুকু ছিল, এটা চ্যালেঞ্জ আমার। বাংলাদেশের র্যাবের বিগত দিনগুলোতে, আমি বর্তমান র্যাবের কথা বলছি না, বর্তমান ডিজিএফের কথা বা অন্য সংস্থার কথা বলছি না, আমি আগে যারা ছিল তাদের কথা বলছি, তাদের গুম খুনের লিস্টে তাদের হাতে মানুষ নির্যাতিত হওয়ার যে পরিমাণ এবং জঙ্গি হামলা নামে যেটা বলা হয়, সেটা পরিসংখ্যান নিয়ে আসা হোক সামনে, বিগত 20 বছর পরিসংখ্যান সামনে নিয়ে আসা হোক, দেখা যাক কাদের হাতে কত লক্ষণ হয়েছে। তো এই বিষয়গুলো অন্যায়ভাবে এগুলো করা হয়েছে এবং বিদেশিদের কাছে মানে ইসলাম দমনের একটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই কাজ করেছে এবং একটা ফান্ডিং তাদের করা হতো। আপনি অবাক হয়ে যাবেন, সন্ত্রাস দমন আদালতে
বাংলাদেশের সন্ত্রাসবাদ আদালত রয়েছে ঢাকাতে, সে আদালতের কম্পিউটার আমেরিকান এমবেসি থেকে দেওয়া, কম্পিউটার দেওয়া, ওখানকার ফ্যান, ওখানকার এসিদের আমেরিকান এমবেসির আমেরিকার পতাকা লাগানো আছে ওখানে, আপনি এখনো দেখে আসতে পারবেন। এখনো কি জি, সেটা আছে। যে আমি বললাম যে সন্ত্রাস দমনের আদালতের সবকিছু টপ টু বটম আমেরিকান এমবেসি থেকে, ভারতের এমবেসি থেকে এগুলো মনিটর করা হয়। এবং আমি ভারতের যে দূতাবাস বাংলাদেশে রয়েছে, ওখানে যিনি স্টেশন ম্যানেজার বলা হয়, স্টেশন চিফ রয়ের, উনি আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন এই সিটিডিসি এখনও সেই হাজির তার ওখানে আছে। দেখুন নতুন বাংলাদেশে কীভাবে আমাদের জন্য প্রতিবন্ধক তৈরি করা হচ্ছে। কিছু লোক চাচ্ছে যে এই বাংলাদেশটা আগে থেকে ফিরে যাক। আমি সিটিডিসিতে গিয়ে যখন আমি কথা বললাম বিভিন্ন বিষয় নিয়ে, পুলিশের অনেক অফিসার আমাদের সাথে ভালো আচরণ করেছে এবং তারা চাচ্ছেন যে আলেম ওলামা পুলিশ মিলে, গোয়েন্দা সংস্থারা, সরকার, জনগণ, আলেম ওলামা সবাই মিলে আমরা একটা জায়গায় আমরা যাই। একটা নতুন, হ্যাঁ, যিনি বর্তমান সিটিডিসি বর্তমান দায়িত্বে আছেন, সে মানে আমার জামাটাকে সব পছন্দ করেনি এবং যে সমস্ত অফিসাররা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমরা আবার পাল্টা করে আলহামদুলিল্লাহ অফিসারদেরকে আরও ভালো জায়গায় তারা আলহামদুলিল্লাহ রিপ্লেস হয়েছেন। তো স্বাধীন বাংলাদেশে সিটিডিসিতে আমরা যেতে পারবো না, স্বাধীন বাংলাদেশে আমরা ক্যান্টনমেন্টে আমরা যেতে পারবো না, স্বাধীন মুক্ত বাংলাদেশে আমরা বিভিন্ন সংস্থা থেকে আমরা পদোন্নতি দিতে পারবো না আমরা। হ্যাঁ, এরা সেখানে বিদেশি আসতে পারবে কিনা আমরা যেতে পারবো না। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে বিদেশিদের তওয়াজ করা হতো যে আমাদের এগুলোর পিছনে বিগত দিনে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, এগুলোতে বিদেশিদের একটা হাত ছিল এবং তারা সরকারটা কেড়ে নিতে চাইতো। তারা জানতো যে এগুলো নাটক, কিন্তু তারপর তারা এই সমস্ত ছবি পিকচারগুলো রিলিজ করে বাংলাদেশের বদনাম হোক, কিন্তু তাদের ক্ষমতায় টিকে থাকার সরকার উদ্দেশ্য ছিল, আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল অ্যাজ এ পলিটিক্যাল পার্টি ক্ষমতায় টিকে থাকবে। আর মিডিয়ার যারা সেকুলার ইসলাম বিদ্বেষী তাদের ছিল ইসলাম দমনের মিশনটাকে তারা সাকসেস হবে। তাদের কালচারাল হিজমনি প্রতিষ্ঠা করে, পলিটিক্যাল হিজমনি প্রতিষ্ঠা করে তারা ইসলামকে দাবিয়ে রাখবে। এটা একটা ইসলামী ফুবুর জায়গা থেকে তারা ইসলাম ফোবিয়ার জায়গা থেকে তারা সেটা করতো। তো এই নানান পক্ষগুলো তারা আমরা আক্রান্ত হয়েছি আমরা বিনোদনগুলোতে। আমি 5টা বছর আমার জেলে ছিলাম, অসংখ্য মামলা আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা আমি একার না। আপনি এখনও দেখবেন কারাগারে এমনও আলেম ওলামারা আছেন, আমি ডান হাতে কোরআন শরীফ, বাম হাতে আমি কাবা শরীফে হাত দিয়ে বলতে পারবো যে ওই আলেমদের মধ্যে তারা একজনও কোনো রকমের বোমাবাজি তারা যুক্ত ছিলেন না। যেমন মৌলানা শেখ ফরিদ, আমার শফি সাহেবের খলিফা ছিলেন, মৌলানা আব্দুল সাহেব, মুফতি শফিক সাহেব, ওনারা দেওবন্দে পড়াশোনা করেছেন। হ্যাঁ, সোভিয়েত বিরোধী জিহাদে তারা আফগানিস্তানে গিয়েছিলেন, আমি স্পষ্ট বলতে চাই সেটা। কিন্তু ওনারা এখান থেকে এসে নর্মাল জীবনযাপন করেছেন, দাওয়াতের কাজ করেছেন। কেউ কোনোভাবে কোনো ঘটনাতে, কোনো বোমাবাজিতে তাদের সামান্যতম সম্পৃক্ত তাদের ছিল না। কেন তারা রুশ বিরোধী এই যুদ্ধে তারা সমর্থন করেছিলেন, জিহাদের সমর্থন করেছিলেন? দেশের সাংবাদিক যেহেতু তারা বামপন্থী এবং তাদের সাথে রাশিয়ার একটা আদর্শিক মিল আছে, এই জন্য তারা এই আলেমদেরকে, যারা রুশ বিরোধী আফগান জিহাদে তাদের সমর্থন ছিল, তাদেরকে তারা চক্রান্ত করে এই মামলাগুলো তারা ফাঁসিয়েছে। আলটিমেট জিহাদ, পোর্ট্রেট অফ জিহাদ, এইভাবে বিভিন্ন শিরোনামে তার কিছু ডকুমেন্টারি সে তৈরি করেছে। সে গোয়েন্দাবে সে মুফতি হান্নান সহ অনেকের কাছে সে সাক্ষাৎকার নিয়েছে। তারা মনে করছিল সে গোয়েন্দা অফিসার, কিন্তু আসলে সে কিন্তু সাংবাদিক হিসেবে গিয়েছিল। এবং তাদের মুখ থেকে কিছু স্বীকারোক্তি তারা গোয়েন্দাদের মাধ্যমে চাপ দিয়ে তারা বের করেছে যে অমুক অমুক জড়িত। আপনি জানেন 21 ঘটনায় বিএনপি সহ, জামাত সহ অনেক জড়ানো হয়েছে এখানে, কত নাটক করা হয়েছে এখানে, কত। তো এগুলো মিডিয়া এবং বিগত আওয়ামী লীগ সরকার সবাই মিলে যার যার স্বার্থের জায়গা থেকে, যার যার ইন্টারেস্টের জায়গা থেকে এগুলো করেছে তারা। যদি নির্যাতনের কথা বলেন তাহলে আমি বলবো এখানে এই সরকারি বাহিনীগুলো নির্যাতন, পাশাপাশি মিডিয়া ট্রায়াল। আমি আমার অভিজ্ঞতা বলি, প্রথম যখন আমি গ্রেপ্তার যখন হই 2009 সালে, তারা আমাকে হ্যান্ড কাপড়ে নিয়ে গেছিলেন সামনে, তাদের সবার সামনে তারা গোল করে বসে আছেন। তারা যখন জিজ্ঞাসা করছিল, তো আমি আবার আমি সাহস কখনো হারাইনি। আমি বললাম, আপনারা যেটা বলতেছেন সেটা আপনারা এই মিডিয়া দ্বারা পরিচিত হয়ে বলতেছেন। এখানে আপনারা জানেন আমাদের টেলিফোন ট্র্যাকিং, আমাদের অবস্থান, আমাকে ধরা হয়েছে আমার বাসা থেকে, আমার স্টাফদেরকে ধরা হয়েছে ওখান থেকে, সব কিছু আপনারা জানেন। আর আমাদের ক্যাপাসিটি, আমাদের অ্যাবিলিটি কতটুকু, বা আমাদের চিন্তার প্যাটার্নটা কি, সব কিছু আপনারা জানেন। এবং আমার বাবার পরিচয় আপনারা জানেন। আমাদের 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 দেশব্যাপী আমাদের যে নেটওয়ার্ক দাওয়াতি এবং কই মাদ্রাসার যে বিশাল যে আমাদের অবস্থান, সামাজিক অবস্থান, এটা আপনারা জানেন। তো এরকম একটা বিচ্ছিন্ন কাজ আমরা কেন করবো এখানে? বাংলাদেশকে বিপদে ফেলার জন্য, ইসলামকে বিপদে ফেলার জন্য আমেরিকা এমবেসি, ভারত এমবেসি আমরা আটক করবো। আর আপনারা এগুলো মিডিয়ার কথা শুরু করতেছেন, যেমন নাকি আজকে মিডিয়াতে আমি সামনে তাদেরকে চ্যালেঞ্জ করছি ওগুলো। তখন আমি যখন দেখে দিলাম যে আপনারা মিডিয়া দেখে বলতেছেন, তো তারা একজন চোখে দেখে একজন তাকাচ্ছে। তো তারা ওখানেই আমাকে কি জিজ্ঞাসাবাদ করবো ওটা তারা লজ্জা পড়ে গেল।
রেজিম এবং বাহিনীর তো তাদের তো নিষ্ঠুরতা ছিলই। তারা চোখ বেঁধে নির্যাতন করতো। আমাকে ওইভাবে হয়তো নোকটোক উঠায় নেই, আমি অনেককে দেখছি তাদের নোক উপড়ে ফেলছে, তাদের নোকের মধ্যে সুই দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে। লজ্জাস্থানে একেবারে খুব স্বাভাবিকভাবে লজ্জাস্থানে তারা বিদ্যুতের শর্ট দিত। তো ক্রসফায়ারের ধমক বলেছিলেন, তাকে ক্রসফায়ারে পাঠিয়ে দিত, এসব ধমক উনি বলছিলেন। তো এরপরে লাঠি দিয়ে পিটানো, আমাকে তো তারা আঘাত করেছে, লাঠি দিয়ে আঘাত করেছে, বিভিন্ন ধমকি হুমকি এই সমস্ত, এবং স্বীকারোক্তি আদায়, এগুলো অনেক লম্বা কাহিনী। এই বাহিনীগুলো তো আছে, এরা সমালোচিত, বর্তমানেও এদের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে। কিন্তু দেখুন, এই নির্যাতনটার আইনি ভিত্তি দিত কিন্তু আদালত রিমান্ড না দিলেও তো আমাকে এই বাহিনী নির্যাতন করতে পারে না। এবং আদালতের কথাটা বরাবরই কিন্তু উজ্জ্বল থেকে যাচ্ছে। এখানে পুলিশের অফিসার গ্রেপ্তার হচ্ছে, কিন্তু এই জাজটা কিন্তু গ্রেপ্তার হচ্ছে না, এই বিচারকরা গ্রেপ্তার হচ্ছে না। আমি আজকে আপনার মাধ্যমে যেভাবে পুলিশের বিরুদ্ধে আজকে, আসলে পুলিশের বিরুদ্ধে এটা অনেক বেশি, জানি না বেশি হচ্ছে কিনা, কিন্তু পুলিশ একমাত্র ভিকটিম হচ্ছে এখানে, কিন্তু এই আওয়ামী জুলুমের। এখানে গোয়েন্দা সংস্থার যে সমস্ত অফিসাররা পিছন থেকে উস্কানি দিত, তাদের নাম কিন্তু আসতেছে না। হ্যাঁ, এবং দুঃখজনকভাবে আমি বলতে বাধ্য হচ্ছি সেটা, যে সেনাবাহিনীর বড় ভূমিকা ছিল এই আন্দোলনের পক্ষে, তরুণ সেনাবাহিনীর, কিন্তু অফিসারদের মধ্যে যারা এই নির্যাতনের সাথে যারা যুক্ত ছিল, আমাকে গত কয়েকদিন আগে একজন পুলিশ অফিসার তার পরিবার আমাকে ফোন করেছে যে আমার স্বামী বা আমার ছেলে বা আমার ভাই তারা আজকে গ্রেপ্তার অফিসার হিসেবে, কিন্তু তাদেরকে যারা অর্ডার দিত বড় বড় গোয়েন্দা সংস্থার বড় অফিসাররা, তাদের কিন্তু কিছু হচ্ছে না, তাদের নামে আসতেছে না। তার চেয়ে আরও ভয়ঙ্কর, এখান থেকে কিছু কিছু নাম আসতেছে, বিভিন্ন সংস্থার নাম আসতেছে না, হলো বিচারকদের। এই বিচারকরাই তো বিগত 17 বৎসর এদেশের জনগণকে রিমান্ডে পাঠিয়ে তারাই জুলুম নির্যাতনের আইনগত ভিত্তি, লিগ্যাল ভিত্তি তারাই রচনা করেছে। এই বিচারকদের কঠোর শাস্তি হওয়া উচিত, এই বিচারকদের। আদালতকে ব্যবহার করে, আদালতের একটা যে তাদের যে মানবিক পবিত্রতার একটা যে জায়গা আছে, ওই জায়গাটা তারা পদোন্নতি করেছে। তারা কোনো বিচারক আপনি দেখবেন তারা গ্রেপ্তার হয়নি। একেবারেই স্পষ্ট বক্তব্য পেয়েছি আপনার কাছ থেকে, ধন্যবাদ। তবে একটি ভিন্ন আঙ্গিকের প্রশ্নে যেতে চাই, কেননা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, কিছুদিন আগে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য ব্যাপক ভাইরাল হয়েছে। বক্তব্যটি কোট করছি, যদি ভুল হয় একটু সংশোধন করবেন। বক্তব্যটি এরকম ছিল যে একজন লিখিত আকারে আপনার কাছে প্রশ্ন করেছে, বিএনপিকে ভোট দিবে না, আওয়ামী লীগকে ভোট দিবে না যেহেতু তারা ইসলামিক দল নয়, জামাত ইসলামীকে তারা ভোট দিবেন কিনা, এরকম একটি প্রশ্ন আপনার কাছে করা হয়েছিল। আপনি তার উত্তরে বলেছেন যে জামাত ইসলামীও মাঝে মধ্যে বিভিন্ন এম্বাসিতে ধর্ণা দেয়, অতএব যদি কোনো ইসলামিক দলকে আপনি না পান তাহলে আপনি বাসায় বসে কোরআন শরীফ তেলাওয়াত করেন। এরকম একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। সামনেই আমাদের জাতীয় নির্বাচন, আপনি কি সেই কথায় থাকছেন কিনা, এটি আমার একটি প্রশ্ন। আরেকটি ব্যাপার হলো, পুজোয় আলেম কিংবা ইসলামী দলের কোনো প্রতিনিধি যাওয়ার ব্যাপারটা আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান? আমি বাংলাদেশের কোনো ইসলামিক রাজনৈতিক দলের আমি দায়িত্বে নেয়নি। নাজাম ইসলাম পার্টি আমার বাবা ছিলেন, এখন আমার ভাই মুসা বিন এজাহার আছেন, আমি নেই। আমি হেফাজত ইসলামের বর্তমান যুগ্ম সম্পাদক, হেফাজত ইসলামের প্রতিষ্ঠাকালীন সদস্য। আমরা হেফাজত ইসলামের প্রতিষ্ঠাকালীন সদস্য। হেফাজত ইসলাম প্রতিষ্ঠাকালীন আমি শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম, এখন বর্তমানে আমি এই যুগ্ম মহাসচিব। আমাদের একাধিক যুগ্ম মহাসচিব আছেন, তাদের মধ্যে আমি একজন। নির্বাচন সম্পর্কে আমি যে মতামত দিয়েছিলাম, এটা দেখুন, এটা একটা কোর, একটা স্পিরিচুয়াল একটা ছিল, অডিয়েন্স ছিল আমাদের জুমার পরবর্তী। এটা সব আমাদের ভাইয়েরা। আমরা নির্বাচনকে আসলে কোন প্যাটার্নে দেখি, এখানে আমাদের অবজারভেশন আছে, স্বাধীন অবজারভেশন আছে। আমরা প্রচলিত গণতন্ত্রকে আমরা সলিউশন মনে করি না। আমরা এটার অনেক কারণ আছে। এই প্রচলিত গণতন্ত্রের মধ্য দিয়ে মোদি ক্ষমতায় আসছে ভারতে, এই প্রচলিত ডেমোক্রেসি দিয়ে ট্রাম্প ক্ষমতায় আসছে, এই প্রচলিত ডেমোক্রেসি দিয়ে নেতানিয়াহু ইসরায়েলের ক্ষমতায় আসছে। এই তিনটে উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। গণতন্ত্রের উপর সওয়ার হয়ে তারা আজকে মানবতার বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করে যাচ্ছে। 4 নম্বর উদাহরণ শেখ হাসিনা। আপনি প্রশ্ন তুলবেন 2014 সাল নির্বাচন, 18 সাল নির্বাচন, 24 নির্বাচন, রাতের নির্বাচন, ভোট ডাকাতি ইত্যাদি ইত্যাদি, কিন্তু 2009 সালের নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন ছিল। গণতন্ত্রের একটা ফ্রেশ অবস্থা ছিল, যেভাবে হোক ওটা তুলনামূলক, সবাই সেখানে গিয়েছিলেন। ওই নির্বাচনেই তো শেখ হাসিনা জিতলেন, বিপুল ভোটে জিতলেন, এবং ওই নির্বাচনেই বাংলাদেশ ধ্বংসের সনদ তৈরি হয়ে গেছে ওই নির্বাচনের পরে, 2009 সাল পরে। তাহলে এটা প্রমাণ করে এই কথা যে ডেমোক্রেসি
আলটিমেটলি এটা সলিউশন না। তো এই জন্য আমরা বলি যে আমরা ব্যাপক একটা এই এই গণসংস্কার চাই, আমরা আগে প্রতিষ্ঠান গণসংস্কার আমরা চাই। আমরা সেই সংস্কার কিভাবে হ্যাঁ, সে সংস্কার যারা রাজনৈতিক, ওই ভাষায় আমি বলছি না, আমারটা ইসলামিক প্যাটার্ন থেকে আমরা সুদূর প্রসারী আমাদের ভারতবর্ষের যারা আকাবার ছিলেন তাদের সামাজিক জায়গাটা ছিল, তাদের সামাজিক সংস্কার জায়গা। মিশরে কুতুব ভ্রাতৃদ্বয় তারা বলতেন, এর আগে পরে বিভিন্ন মুসলিম বিশ্বে ইসলামিক সংস্কারক ব্যক্তি সংস্কারক যারা জন্ম হয়েছেন, তাদের এই জায়গা থেকে আমরা বাংলাদেশকে একটা ইসলাম ও কোরআনের জায়গা থেকে মানুষের মধ্যে একটা আত্মশুদ্ধি, আত্মসচেতনতা, একটা একটা বিপ্লব আমরা মানুষের হৃদয়ে আমরা করতে চাই, সিরত ভিত্তিক এই আন্দোলনটা। এই জন্য আসলে আমাদের নির্বাচনে আমাদের ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আপনি বলবেন তাহলে তো দুষ্ট লোক ক্ষমতায় চলে আসবে। এটার উত্তর হলো, আমরা বরাবরই সামাজিক জায়গা থেকে আমরা এমন একটা প্রেশার গ্রুপের জায়গায় থাকবো, জনগণকে সাথে নিয়ে, আল্লাহকে সাথে নিয়ে, যে আমরা যে শক্তি আসুক আমরা তার বিরুদ্ধে আমরা প্রেশার গ্রুপ হিসেবে থাকবো। আমরা এই নির্বাচন যদি ধরেন ভারতীয় মদতপুষ্ট, মার্কিন মদতপুষ্ট বা চীনের সাহায্য যদি কোনো একটা, এই যে দেখেন আমাদের দেশের রাজনীতি কিন্তু, কেন আমি গণতন্ত্রকে সমর্থন করি না, আমাদের মুসলিম বিশ্বের থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো বিদেশি এলিট রাষ্ট্রগুলো দ্বারা তারা প্রভাবিত। এই দেশের নির্বাচনগুলো কোনোভাবে ভারত, আমেরিকা, বেজিংয়ের স্বার্থবাদ দিয়ে নির্বাচনগুলোতে কেউ সফল হয়ে আসতে পারবে না। এই থ্রেটগুলো এখানে আছে, এই কনসার্নগুলো আমাদের আছে, কনসার্ন, আমাদের কনসার্নগুলো আছে। এটা আমাদের একেবারে জিও পলিটিক্যাল পড়াশোনার জায়গা থেকে বলছি কথাগুলো, আমাদের গ্লোবাল চিন্তার জায়গা থেকে আমি কথাগুলো বলছি, এবং আমাদের সামাজিক ক্রাইসিস। এই জন্য আমরা বলছি যে রাজনৈতিক স্ট্যান্ড আমরা নিব, সেটা একটা সামাজিক জায়গা থেকে আমরা নিব, সামাজিক শক্তির জায়গা থেকে। তাই মানুষকে, আমাদের অডিয়েন্সকে বলছিলাম যে তোমরা দিন ঘরে বসে থাকবা তার মানে কিছু মামলা পড়বে, তারা না, তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে। তারা ক্ষমতা যারা আসুক, জনগণকে নিয়ে কিন্তু আমরা তাদের উপর একটা প্রেশার তৈরি করব, আবার তাদের ভালো কাজগুলোকে আমরা হেল্প করব। আমি ক্ষমতায় যাইবে না যাই, কিন্তু জনগণ তো আমাদের আছে, আমি তো ক্ষমতায় আছি, জনগণ তো ক্ষমতায়, জনগণ হাজির দৌড়াই নাই, তো জনগণের সবচেয়ে ক্ষমতাশীল আমি মনে করি। জনগণকে নিয়ে আমরা সবসময় থাকবো। আর এই নির্বাচনে কিছু এলিট ডুববে, সেখানে সে কৃষক ডুববে না, সেখানে শ্রমিক ডুববে না, ইয়েতে সেখানে ছাত্র সমাজ ডুববে না, সবাই গডফাদারও ডুববে সেখানে, যার টাকা বেশি সে যেতে পারবে। এটা সিস্টেম, পুঁজিবাদী সিস্টেম। সুতরাং এখানে আমাদের এই আপত্তিগুলোর জায়গা থেকে আমি বলছিলাম ওই দিন সুবহানাল্লাহ, তার মানে এটা আমি আমার অডিয়েন্সকে বলছি, এটা আমার জাতীয় বক্তব্য ছিল না, এটা আমার ন্যাশনাল কনটেক্সটে আমার স্টেটমেন্ট ছিল না, এটা একেবারেই স্পষ্ট। দ্বিতীয় প্রশ্নটি, পুজোয় আসলে আলেম সমাজ কিংবা ইসলামিক দলের প্রতিনিধিদের যাওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন একজন মুফতি হিসেবে? পুজোয় যাওয়াটা আর হিন্দুদের সাথে সামাজিক অর্থনৈতিক লেনদেন এটা ভিন্ন জিনিস। ইসলামী আইনে কয়েকটা ক্যাটাগরি আছে। মুসলিমদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক এটা অবাধভাবে হবে, এটা অবাধ পার্টনারশিপ, তাদের সাথে যোগাযোগ। সামাজিক জায়গার মধ্যে বিয়ে শাদীর ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে, বাকি যোগাযোগগুলো তাদের সাথে করা যাবে। সামাজিক যোগাযোগ, তাদের সাথে খাওয়া দাওয়া আসা, আপনার মোহনা টিভিতে যদি কেউ হিন্দু থাকে সে আমার সাক্ষাৎ নিতে পারবে, কয়েকদিন আগে হিন্দু সাংবাদিক আসছে এখানে, স্বাভাবিক, তাদের আমি বসে খেতে পারবো, থাকতে পারবো, ওর লাইফ তাদেরকে আমি এনজয় করতে পারবো, তাদের সাথে সামাজিক সম্পর্ক থাকবে। শুধু দু একটা রিস্ট্রিকশন, সেটা হলো বিয়ে শাদী ইত্যাদির বিষয়টাতে একটু কন্ডিশন আছে, যেমন ইহুদি খ্রিস্টানদের বিষয়ে একটু ইসলাম সফট, যারা রিয়েল একদম আহলে কিতাব, আর অন্য যারা মুশরিক তাদের ব্যাপারে আবার ওদিকে ইয়ে নেই, অনুমতি নেই। পূজার বিষয়টা হলো ধর্মীয় বিষয়টা, এখানে ইসলাম পুরোটা রেস্ট্রিক্টেড। ধর্মের ক্ষেত্রে ইসলামে কোনোভাবে যোগাযোগের কোনো সুযোগ রাখেনি। আমাকে উদাহরণ দেখাতে হবে, সেটা মন্দিরে গিয়ে দেখাতে হবে কেন? আমি হিন্দুর বিয়েতে আমি গিফট করব, আমি হিন্দুর রুগী সেবা দেওয়ার মতো আমি আমার মানবিক এটা দেখাবো, আমি আমার সামাজিক অনেক আচরণ দিয়ে আমি তার সাথে তার প্রতি আমি আমার ভালোবাসা দেখাতে পারি। আমি পুজো যাওয়াটা এটা ছোট একটা ধর্মীয় একটা বিষয়, এটা শুধু সাংস্কৃতিক আর সামাজিক দিক ভুল করা হবে। ইসলামের জায়গায় জিরো টলারেন্স, এটা ইসলামের নীতি। ইসলামের কোনো ব্যক্তি অনুসারী অন্য ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারবে না, কিন্তু তার বাড়িতে যেতে পারবে, তার বাসায় যেতে পারবে, তার বিয়ে শাদীতে সে যেতে পারবে, তার সাথে সে লং টার্ম জার্নি করতে পারবে, একসাথে একাডেমিক সফর করতে পারবে, এমনকি একজন হিন্দু বসের আন্ডার চাকরি করতে পারবে। সে অনেক ফ্লেক্সিবল ইসলাম। কিন্তু এই জায়গাতে ধর্মীয় ইস্যুতে ইসলাম এখানে তার রেস্ট্রিকশন জায়গা আছে, এখানে এই জায়গাটাতে পুরোপুরি রেস্ট্রিকশন। তাহলে ইসলামিক দলের কোনো প্রতিনিধি যদি যেয়ে থাকে, তাহলে সেটা কি শুধুই ভোটের রাজনীতি?
অবশ্যই তারা ভোটের রাজনীতির জন্য গেছেন। তারা কি আসলে কি সংখ্যালঘুদের তারা কি খবর নিয়ে থাকেন? তারা আসলে কি সংখ্যালঘুদেরকে আর্থিক সাপোর্ট দিয়ে থাকেন? তারা আসলে কি সংখ্যালঘুদের সারা বছর কি তারা ওদের কাছে গিয়েছিলেন? তারা আমরা কিন্তু সবসময় কাজ করি। যেমন আমাদের চট্টগ্রামে বিপুল পরিমাণে হিন্দুদের বসবাস, আর আমাদের পরিবার জমিদার পরিবার ছিল। আমরা হিন্দুদের আশ্রয়দাতা ছিলাম পাকিস্তান আমলে, যখন পাঞ্জাব ফোর্স দ্বারা তারা যখন আক্রান্ত হচ্ছিল, আমাদের বিশাল জমিদার বাড়ি এখন আছে বাঁশখালীতে, হাজার হাজার হিন্দুদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম আমরা তখন। এবং এখনও সেই টলারেন্সি আছে, সেই টলারেন্সির মাধ্যমে আমরা থাকতে চাই। দেখুন, হিন্দু মুসলিমের যে ঐতিহাসিক সামাজিক সম্পর্ক, এটা হাজার বছরের টলারেন্সির সম্পর্ক। পাশাপাশি দুটো স্রোত চলে আসছে। মুসলিম আমলে, মোগল আমলে, ইসলামী হুকুমত, সুলতান আমলে কোনো জায়গায় কোনো সামরিক কোনো দাঙ্গা হয়নি। আফগানিস্তানে কোনো দাঙ্গা হচ্ছে? ইরানে কোনো দাঙ্গা হচ্ছে? মুসলিম বিশ্বে কোনো জায়গায় দাঙ্গা হচ্ছে? ওখানে তো মালয়েশিয়াতে কি দাঙ্গা হচ্ছে? ইন্দোনেশিয়া দাঙ্গা হচ্ছে? সব দাঙ্গা হচ্ছে ভারতে। ইসলামের যে রেস্ট্রিকশন, ওই জায়গাটাকে আমাদের শ্রদ্ধা করতে হবে। এটা মানে এটা না যে আমরা এখানে রেডিক্যাল হয়ে গেছি, এখানে আমরা একেবারে আমরা সাম্প্রদায়িক হয়ে গেছি, তা না, মোটেও না। আমি একেবারে ওভারঅল আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার ব্যক্তিগত মতামতের জায়গাটা হলো, ইসলাম নিয়ে নানান দ্বন্দ্বে আমাদের বিভিন্ন বড় বড় আলেমরা যেখানে জড়িত, আমি একজন সাধারণ মুসলমান হিসেবে আমিও দ্বিধায় পড়ে যাই কোনটা কোন দিকে। সেই জায়গায় বেসিক ইসলাম পালনে তরুণদের উদ্দেশ্যে আপনার উপদেশ কি থাকবে? মানে নানান বিতর্ক তো আসলে জি, জি। আপনাদের আলেমদের মধ্যে লেগেই আছে সেই এখানে ব্যাপারে। দুটো বিষয়, একটা হচ্ছে তরুণদের ইসলাম প্র্যাকটিসের ধরন, আরটা হলো ইসলামপন্থী দ্বন্দ্বের প্রভাব তরুণদের মধ্যে কতটুকু। 2 নম্বর জায়গাটাতে আমি আগে আসি। ইসলামপন্থীতে পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে তরুণদের অবশ্যই সতর্ক থাকা উচিত। এখানে বিভিন্ন পক্ষ থেকে বাড়াবাড়িগুলো হচ্ছে। এখানে আপনি দেখবেন, আমি আমার কথায় বলি, যেমন উদাহরণ, এখন জামাত ভার্সেস হেফাজত ইসলাম, আমি নিজ থেকে কথাটা বলছি যাতে আমাদের শ্রোতার এটা বুঝতে আরও সহজ হয়। দেখবেন ফেসবুক অনলাইন জগতে একটা পরস্পর যুদ্ধ লেগে আছে। একটা ইয়ে অবস্থা। তো বিষয়টা আসলে এটা আসলে রিয়েলিটিটা কি, বাস্তবতা কি, এটা আমাদের তরুণদেরও কিছু সমস্যা আছে উভয় দিকের, যে তারা খুব রিয়েক্টিভ তারা, এবং সামগ্রিক দৃষ্টিকোণের জায়গায় তারা বিচ্ছিন্ন দৃষ্টিকোণটাকে নিচ্ছে। দেখুন, হেফাজত জামাতের যে সংঘাতের যে বিষয়টা, 17 বৎসর হেফাজত কিন্তু জামাতের মানে সহযোগী শক্তি হয়ে আওয়ামী লীগের সাথে লড়াই করেছে, এবং জামাতের জন্যই হেফাজতকে সাফার করতে হয়েছে। এখন এই সমস্ত কথা বললে হয়তো অনেক খারাপ লাগবে। আমাদের মাথার ছাত্ররা রাজপথে এগ্রেসিভ ওইভাবে প্রতিবাদ করতে জানে না তারা। শাপলা চত্বর যেটা হয়েছিল, অনেক মামলা আমাদেরকে নিতে হয়েছে আমাদের। আমি তো একটা গাছও আমি কাটিনি, আমি একটা বই আমি জ্বালাইনি, একটা গাড়িতে আমি মাচিস আমি আগুন দিইনি, কিন্তু সমস্ত মামলাগুলো আমাকে নিতে হয়েছে। জামাত ইসলামের নামেও তো মামলা আসলে কম হয়নি। ওনাদের নাম মামলা হয়েছে, আবার ওনাদের মধ্যে অনেকে আমাদের মামলা খেয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি, তো এখানে আমরা কেউ ব্লেম দিই নেই। আমাদের আমির হেফাজত 17 বৎসর আওয়ামী লীগের আমলে একবারও বলেনি জামাতের বিরুদ্ধে কোনো কথা বলেনি। তখন তো সুযোগ ছিল, সরকার ছিল, সরকারের সাথে মিলে তিনি জামাতকে দমন করতে পারতেন। এখন যেটা বলা হচ্ছে উনি বিএনপির সাথে মিলছে, এটা টোটালি একটা ভুয়া, একদম একদম টোটাল একটা ফলস একেবারে ইয়ে। তো এই বিষয়টাতে আমাদের ধৈর্য পরিচয় দিতে হবে। আমি আমার অবস্থানটা বলি, আমি আমার নেগেটিভটা খেয়াল করে দেখবেন, বিগত 15, 16, 17 বছরের বা 20 বছরের আমার বয়ানগুলো আমি কিছু অবজারভেশন দিয়ে থাকি জামাতের ব্যাপারে। গণতন্ত্র নিয়ে আমি কথা বলে থাকি। মাঝখানে সন্তোষ শর্মার সাথে তাদের একটা ইয়ে হয়েছিল, ওইটা নিয়ে আমি প্রতিবাদ করেছি একটু কড়া ভাষায়, কিছু সমালোচনা করি। কিন্তু আমি কি এই জামাতের যারা শহীদ নেতৃবৃন্দ, যাদেরকে শহীদ বলতে শিবিরের ছেলেরাও হীনমন্যতা ভোগ করে, ইসলাম বন্ধুরা ভোগ করে, যে এটা যুদ্ধাপরাধী, এরা এদের গায়ে মানবতা বিরোধী অপরাধের ময়লা লেগে আছে বলা যাবে, কনফিউজড। ইসলামপন্থীরা জামাতের শহীদ নেতৃবৃন্দ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এদের ব্যাপারে জামাতের অনেকে কনফিউজড। আমি সে জায়গায় একদম বোল্ডলি আমি এটা বলেছি যারা শহীদ হয়েছে, এবং এখনও বলছি সেটা, শুধু শহীদ হয়েছে তা না, এই হত্যাকাণ্ডের আগামীতে এটা একটা বিচারিক একটা ব্যবস্থা সিদ্ধান্ত নিতে হবে এটার। এরপরে জামাতের শিবির স্যাক্রিফাইস, এটা আমি তুলে ধরি। এবং আমরা সবসময় বলি যে ওলামায়ে কেরামের সাথে জামাতের সম্পর্কের এবং বিরোধিতার যে দৃষ্টান্তগুলো আছে, এটা আমাদের জন্য এনাফ। পাকিস্তান রাষ্ট্রকে ইসলামী করার জন্য মোয়াল্লা মোদীদের সাথে আলমরা বসে তারা একসাথে কাজ করেছেন।
আবার তারাই আলমরা বা মৌলানা মুদির কিছু বই সাহাবে কেরামদের সম্পর্কে আপত্তি দিয়েছেন। তো এটাতে সমালোচনাও হবে, ভুলটা ধরে দিব, মতামত এটা একটা ইয়ে বিষয়। এটাতে আপনি যদি এখন শুধু আমি জমাতের ভালো দিকটা করলাম একসময়, তখন আমাদেরকে আবার জমাতের ট্যাগ দেওয়া হয়েছিল আমাদেরকে একসময়, যেহেতু আমরা জমাতের এই জুলুমের কথা বলছি, জমাতের উপর যে জুলুম এটার কথা বলছিলাম, আমরা তাদের ভারত বিরোধী অবস্থান, তাদের আওয়ামী লীগের জুলুম বিরোধী অবস্থানের কারণে তাদের পক্ষে ছিলাম, তখন আমাদেরকে প্রচুর পরিমাণ জমাত শিবিরের ট্যাগ খেতে, মানে আমরা জমাত। আবার এখন জমাত ট্যাগ দিচ্ছে আমাদেরকে যে আমরা এই বিএনপির ট্যাগ লাগাচ্ছে আমাদের গায়ে। দুর্গাপূজা সম্পর্কে আমি সেই মন্দিরের নাম নিয়ে নেই, আমি যারা গেছি আমি সেখানে আমাদের কিছু লোক আছে যারা কমে আনন্দের মধ্যে কেউ আছে না ওখানে। আমি তো একটা ওভারঅল কথা বলেছি, কিন্তু তারা টোটাল এটা তাদের গায়ে নিয়ে গেছে। তো এটা এই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা একটু সহনশীল হও, একটু উদার হওয়ার চেষ্টা করো। যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেটা আপনি হজম করার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন। আর যিনি আপনার বিরুদ্ধে অভিযোগ করতেছেন তিনি আপনার পক্ষ, কিন্তু তার অবস্থান ছিল একসময়, সেটাও মনে রাখতো আমাদের। এইভাবে আমি আমার প্রজন্ম, তার কর্মী প্রজন্ম, তাদেরকে বলবো যে আমরা অবশ্যই জমাতের দুষ্টুটি আমরা ধরবো, এবং আমরা চাই সাহাবাদের প্রশ্নে মোল্লা মোহাম্মদ সাহেবের যে বিতর্কিত অংশটুকু যেটা আছে এটার প্রশ্নে জমাত অবস্থানটা আরও স্পষ্ট ক্লিয়ার করুক। এটা ক্লিয়ার করার কোনো বিষয় নেই, এটা তারা পারে, সাহস করে, হিম্মত করে। এবং পাশাপাশি আমি কবিদেরকে বলবো তাদের সেক্রিফাইসের বিষয়টা আমাদের আমির আহমেদের সাথে সাক্ষাৎ হয়েছিল আমার সাথে সেদিন। উনি জমাতের বিষয়ে ওনার কনসার্নের কথা যেমন বলেছেন, উনি আমাদেরকে বলেছেন যে শিবিরের যে ত্যাগ আছে সেটাও উল্লেখ করছেন উনি স্পষ্ট, কিন্তু এগুলো মিডিয়াতে এগুলো আসে একেবারে আপনি চাইলে উত্তর দিতে পারেন, না চাইলে না পারেন। কৌমি জননী উপাধি, এই উপাধি তো আপনাদের আপনি যেই দলটি করেন সেই দলটি থেকেই দেওয়া হয়েছে। এইটা আপনার রং একটা আপনার প্রশ্ন। এটা আপনি পুরো ভিডিওগুলো দেখবেন, সেদিন সরবরাহ উদ্যানে যেটা হয়েছিল এই শুকরানা মাহফিল। প্রথমত এই শুকরানা মাহফিলের পক্ষে আমাদের মেজরিটি আনন্দ সংগঠন ছিল না। আমি বর্তমানে আমির আহমেদ, উনি যান নাই। আমাদের যে মহাসচিব আল্লাহ বাবনগরী রহমতুল্লাহ, উনি যান নাই। আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে মিথ্যা আশ্বাস দিয়ে নেওয়া হয়েছিল যে আপনি ওখানে গেলে কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করা হবে। এখানে একটা অংশ ড্রিল থাকে প্রত্যেক দলে, সেটা আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, কিছু লোক দুষ্ট থাকে, তাদের বিভিন্ন এমবেসির সাথে যোগাযোগ থাকে, বিভিন্ন চক্রের সাথে যোগাযোগ থাকে, টাকা পয়সা লেনদেন করতে চায়, প্রত্যেক দলের জিনিসটা থাকে, সমস্যা না। তো এরকম কিছু লোক ড্রিল হয়েছে, তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তারা তো তারা আমি কথা শেষ করি, জি হেফাজতের সময় আয়োজন হয়েছে, কিন্তু এটাকে জি ওনাকে ব্ল্যাকমেল করা হয়েছে, যাই হোক তারপরে গেছেন, সেটাও আমাদের কালিমা। আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল। আমি বলছি এখনো কি ওই উপাধিটা আসলে আমি বলছি আমাকে কথা আমি বলছি আপনার কথাটা, যে মার্জনের উপাধি যেটা যে জায়গাটা এটা আসতেছে পরে, টোটালি কওমি বৃহত্তর উলামা সমাজ এই শুকরানা মাহফিলের কনসেপ্টের সাথে তারা একমত ছিলেন না। এই ইভেন্টটাকেই তারা মানেন না, এই ভেন্যুটাকে তারা আমরা মানি না। সেখানে উপাধি দিল না দিল সেটা পরের কথা, আমরা এই ভেন্যুটাকেই আমরা মানি না। আমাদের কওমি ছাত্র সমাজ, ওলামায়ে কেরাম মেজরিটি এটা মানে না। কিছু পলিটিক্যাল স্বার্থে কিছু লোক, তারা আওয়ামী লীগের বাদন্যতে এই কাজটা করছে, তারা মিসগাইড করছে হেফাজতের নেতৃবৃন্দকে। 2 নম্বরে এই মহাজনের যে উপাধিটা, এটা গহরডাঙ্গার একজন মুজিবপন্থী বা আওয়ামী বান্ধব মাওলানা সাহেব, উনি তার বক্তব্যে বিচ্ছিন্নভাবে তিনি এই কথা বলেছিলেন। এটা হেফাজতের সেন্ট্রাল লিডারদের কেউ সেটা বলে নাই, সংগঠনের পক্ষ থেকে বলাই হয় নাই, এবং তার জন্য তাকে মাসুল দিতে হয়েছে। তিনি হেফাজত সাহেবের কোনো দায়িত্বে ছিলেন না, তিনি গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে তিনি ছিলেন না। বিষয়টি একেবারেই ক্লিয়ার, মানে আপনাদের দল থেকে এই উপাধি কখনো দেওয়া হয়নি। কেন দেওয়া হবে? একজন খুনি কিভাবে এই উপাধি পেতে পারে, যিনি আপনারা আমাদেরকে খুন করেছেন, উনি কেমন আবার আমাদের কাছে উপাধি পাবেন যে তিনি কমিশন? এবং কমিশনের স্বীকৃতির আওয়ামী লীগের ক্রেডিট না, এটা বিএনপির ক্রেডিট। জি বিএনপির ক্রেডিট। এখন বলবো আবার আমি বিএনপির দালাল, কেউ বলবো আবার। যখন বিএনপি যখন 4 দলীয় জোট ছিল, 4 দলীয় জোট আমলে এই 2000 লাস্টের দিকে 5 এবং 6-এর দিকে এই খালেদা একটা ঘোষণা দিয়েছেন নীতিগতভাবে, তখন এটা একটা ভিত্তি রচনা হয়। হ্যাঁ, সেটা আইনগত রূপে তখন আসে নাই, কিন্তু গ্যাজেট আসছিল তখন, একটা প্রাথমিক গ্যাজেট আসছিল তখন। এখন আওয়ামী লীগের ভয় ছিল যে আবার বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপি আবার দিয়ে ফেলে, সেজন্য আগেভাগে সেটা ক্রেডিটটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে আর কি। একেবারেই আপনার কাছ থেকে আজকে অনেকগুলো বিষয় স্পষ্ট হলাম, আমাদের ভ্রান্তি ধারণা। সর্বশেষ একেবারেই বাংলাদেশের আপামর জনগণের উদ্দেশ্যে একজন মুফতি, একজন রাজনীতিবিদ, সর্বোপরি দেশের অনেকগুলো জায়গা আপনি সফর করেছেন, মেহনতি মানুষদের সাথে প্রতিনিয়তই আপনার দেখা হয়, এই দেশের আপামর জনগণের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেশের তৌহিদি জনতাকে বলবো
প্রথম কথা, আপনারা আপনাদের আইডেন্টিটিকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আমাদের শত হাজার বছরের এই জায়গাতে, এই পরিবেশে আমরা আমাদের যে বিশাল যে পরিচয়, মহান যে পরিচয়, আমাদের এই ইসলামের যে পরিচয়, এই আইডেন্টিটি আজকে আমাদের থেকে হারিয়ে গেছে। এই আইডেন্টিটিটা সাথে আমাদের আরও যুক্ত হতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে স্মার্টলি সমস্ত বিষয়গুলোকে আমার ফাংশন করতে হবে। আমাদেরকে ইসলামের এই যে সুমহান শিক্ষা, ইসলামের ১,৫০০ বৎসরের যে বিশাল যে ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ যে আমাদের ইতিহাস রয়েছে, এবং ইসলামের যেই মানবিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে বিশাল যে মানব জাতির জন্য অবদান, এই অবদানগুলো একেবারে ইতিহাসে সর্বস্বীকৃত। এই অবদানগুলোকে আত্মস্থ করা এবং সেইভাবে একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, যেটা কোনোভাবেই ইসলাম বিবর্জিত পন্থা সম্ভব না। ওই জায়গায় আমি বলবো, আমরা ইসলামের আইডেন্টি এবং একটা এই সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি, এই আইডেন্টির সাথে সমন্বয় করে এই আহ্বানটা আমরা করব। এখানে যেই দলের ক্ষমতা যাক, যেই দলের বিরোধী দলে যাক, আমরা আমাদের ইসলামের স্বকীয় পরিচয় রাখবো। আমরা আমাদের অর্থনীতিকে আমরা ডেভেলপ করবো। দক্ষিণ এশিয়াতে আমরা একটা শক্তিশালী একটা জাতি হিসেবে, বাঙালি মুসলিম জাতি হিসেবে আমরা নিজেদেরকে আমরা উঠিয়ে আনার চেষ্টা করব। এটা থাকবে আমার এই জাতির প্রতি ঐক্যের আহ্বান এবং নিজেদেরকে আত্মমূল্যায়নের আহ্বান। এটা হয়তো অনেক ব্যাখ্যা থাকতে পারে, একেবারে সংক্ষেপে আপনি বলেছেন। ধন্যবাদ প্রিয় শাহেক। আপনাকে অনুষ্ঠানে পেয়ে আমরাও নিজেরা বা আপনাকে পুরো টিমের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অনেকগুলো বিষয় কিন্তু আজকে আমরা স্পষ্ট হয়েছি। কিছু কিছু বিষয়, যেই বিষয়গুলো জানার আগ্রহ আপনাদের সকলের ছিল, সেই বিষয়গুলো একেবারেই জনাব মুফতি হারুন ইজাহার আমাদেরকে স্পষ্টভাবে কোনো কিছু রামঢাক না রেখেই কিন্তু আজকে তিনি আমাদের সামনে পরিষ্কার করেছেন। আপনাদের প্রশ্নগুলো আমি তাকে করার চেষ্টা করেছি, এখানে আপনার প্রশ্নের বাহক মাত্র আমি। আপনাদের থেকেই যেই প্রশ্নগুলো উদিত হয়েছে তা আজকে তার সামনে হাজির করেছি, তিনি একেবারেই স্পষ্ট উত্তর দিয়েছেন। নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি, নতুন কোনো প্রশ্ন, নতুন কোনো স্থান, নতুন কোনো জায়গা নির্বাচন করে আপনাদেরই নির্বাচিত প্রশ্ন নিয়ে আবারও আপনাদের সকলের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনা টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।